আসসালামু আলাইকুম। তোমাদের আজকে রসায়নের পঞ্চম অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। তো প্রথমে একটু বন্ধন নিয়ে আলোচনা করি। বন্ধন কি? তোমরা সবাই জানো হচ্ছে পানির অণুর সংকেত H2O, কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2। এই যে সংকেতগুলা শিখতেছো, এগুলো কিসের সংকেত? অণুর সংকেত। এখানে এক একটা অণুর মধ্যে দেখো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে তৈরি হয়েছে H2O, একটা কার্বন আর দুটো অক্সিজেন মিলে তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড। এই যে এক একটা অণু তৈরি হচ্ছে কয়েকটা পরমাণুর সমন্বয়ে, ঠিক আছে? অথবা তুমি H2 এর কথা চিন্তা করো, হাইড্রোজেন গ্যাস, O2 অক্সিজেন গ্যাস। এই অণুগুলো যে তৈরি হচ্ছে দুই বা ততোধিক পরমাণুর মাধ্যমে, তো এই পরমাণুগুলো তো নিজেদের মধ্যে কোনো একটা বলের মাধ্যমে বা কোনো একটা আকর্ষণের কারণে একসাথে আছে, তাই না? তারা একসাথে যে আছে, যে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন একসাথে হয়েছে, কার্বন আর দুইটা অক্সিজেন একসাথে হয়েছে, দুইটা হাইড্রোজেন একসাথে মিলে তৈরি হয়েছে H2, দুইটা অক্সিজেন একসাথে মিলে তৈরি হয়েছে অক্সিজেন, ঠিক আছে, বা O2। তো এই যে যেই বন্ধনের মাধ্যমে বা যেই বলের মাধ্যমে একটা অণুর মধ্যে পরমাণুগুলো একসাথে লেগে থাকে বা হচ্ছে একসাথে হয়ে থাকে, সেই বলটা হচ্ছে তোমার বন্ধন, ঠিক আছে? তো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমরা যে সংকেতগুলা লিখি এগুলো আসলে ওদের মানে আণবিক সংকেত, ঠিক আছে? অ্যাকচুয়াল যখন আমরা দেখবো, তোমার যেমন NaCl বা সোডিয়াম ক্লোরাইড, অথবা হচ্ছে কোনো যৌগ বা হচ্ছে কোনো পদার্থ আমরা যখন দেখি, উপর থেকে দেখে জিনিসটা বোঝা যায় না, ভিতরে ওরা অনেক সুন্দরভাবে সুবিন্যস্ত অবস্থায় থাকে, বুঝছো? মানে এই যে পরমাণুগুলো দিয়ে তৈরি অণুগুলো, এরা সবাই খুবই সুবিন্যস্ত বা তাদের অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে থাকে, বুঝছো? অনেক গোছালো ভাবে থাকে, ভিতরে তাদের অ্যারেঞ্জমেন্টটা অনেক পারফেক্ট থাকে, বুঝছো? তো এটা মনে রাখো, পদার্থের মধ্যে অণুগুলো খুব সুবিন্যস্তভাবে সাজানো থাকে। এটা তোমাদের বইও লেখা আছে, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এখন আসো হচ্ছে প্রথমে যে টপিকটা বলবো, যোজ্যতা ইলেকট্রন কি। এটা তোমরা সবাই জানো, যোজ্যতা ইলেকট্রন এটা খুব সহজেই পড়া যায়। সেটা হচ্ছে একটা তোমার পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? ধরো আমরা একটা সংকেত লিখলাম, এটা পরমাণু চিত্র আঁকলাম, সেটা কি 1 2 3 4 5 6 7। এটা কি ফ্লোরিনের একটা চিত্র না? চিন্তা করো, কয়টা ইলেকট্রন আছে আমার? 1 2, তারপরে এখানে আছে হচ্ছে 7টা, 7 2 9, 9 নম্বর মৌল হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিনের সংকেতে দেখো সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে 2 নম্বর শক্তি স্তর। এইখানে কয়টা ইলেকট্রন আছে বলো? এখানে ইলেকট্রন আছে 7টা। তার মানে ওর যোজ্যতা হচ্ছে, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7টি। যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। আবার যদি যোজনীর কথা চিন্তা করি, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক না, এটা মনে রাখবা, ঠিক আছে? যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক না। একটা মিনিট। আচ্ছা, একটা জিনিস খেয়াল ছিল না যে তোমাদের ওই সুপ্ত যোজনী, তারপর হচ্ছে সক্রিয় যোজনী কি, এটা এই চ্যাপ্টারের নাকি চ্যাপ্টার 3 এর? সেটা কি চেক করতে গেলাম যে চ্যাপ্টার 3 এর নাকি হচ্ছে এই চ্যাপ্টারের। দেখলাম তো এই চ্যাপ্টারই আছে, তো এই চ্যাপ্টারে তো আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, এখন আসো, যোজনী কি আর যোজ্যতা কি। যোজনী বা যোজ্যতা একই জিনিস, সেটা বলতে কি বোঝায়? একটা মৌল কয়টা বন্ধন গঠন করতে পারে, বুঝছো? অর্থাৎ কয়টা ইলেকট্রন সে দিতে পারে বা কয়টা ইলেকট্রন সে নিতে পারে, বা কয়টা ইলেকট্রন সে শেয়ার করতে পারে। এই শেয়ার করা বা ইলেকট্রন দেওয়া বা ইলেকট্রন নেওয়ার উদ্দেশ্য কি? বন্ধন গঠন। মানে একটা মৌল সে কয়টা ইলেকট্রন দিবে বা কয়টা ইলেকট্রন নিবে বা কয়টা ইলেকট্রন শেয়ার করবে, কেন? বন্ধন গঠনের জন্য। তো এই যেই কয়টা ইলেকট্রন দিবে বা নিবে বা শেয়ার করবে, সেটা হচ্ছে তার যোজ্যতা বা যোজনী, ঠিক আছে? মানে এক কথায়, সিম্পল কথায় বলতে গেলে, দেখো ধরো আমরা জানি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা এভাবে লিখি না? ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তো দেখো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2, 2+, আর এইখানে হচ্ছে তোমার ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, আর ক্লোরিনও নিচে 2টা। আবার দেখো সোডিয়াম ক্লোরাইড NaCl, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1, বা ওর চার্জ হচ্ছে +1। তো এখানেও ক্লোরিন নিচে একটা, খেয়াল করছো? অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3 বা যোজনী হচ্ছে 3, আর ও হচ্ছে ক্লোরিনের 3টা। তো দেখো, যার যত যোজ্যতা সে ততগুলো ক্লোরিন নিবে। তো ধাতুর ক্ষেত্রে, ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি ও যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত, যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে, এক- একটা ধাতুর সাথে যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত হবে, সেটাই হচ্ছে তার যোজ্যতা। শর্টকাটে বলার জন্য এটা, ঠিক আছে? অথবা আমরা যদি এখন অধাতুর কথা চিন্তা করি, অধাতুরটা কিভাবে বের করবো? দেখো, আমরা আমরা জানি যে হচ্ছে তোমার ক্লোরিনের যোজ্যতা 1, ঠিক আছে? যেখান থেকে দেখলাম ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তো দেখো আমরা হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিনের
কোনো যৌগ লিখতে চাই সেটা হচ্ছে HCl। HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে ক্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত? একটা হাইড্রোজেন। আবার দেখো, আমরা যদি হাইড্রোজেন সালফাইডের সংকেত লিখতে চাই, হাইড্রোজেন সালফাইড, আমরা জানি সালফারের ভ্যালেন্সি হচ্ছে 2। তার দেখো এখানে দুইটা হাইড্রোজেনই আসছে। আবার ধরো অন্য কোনো মৌলের কথা চিন্তা করো, PH3, ফসফরাসের একটা যৌগ, ঠিক আছে? এখানে দেখো ফসফরাসের ভ্যালেন্সি 3, ওর চার্জ হয় 3-, এস সালফার হচ্ছে 2-, ক্লোরিন হচ্ছে মাইনাস। দেখো যার যত ভ্যালেন্সি বা যার যত যোজ্যতা, ঠিক ততগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কাদের ক্ষেত্রে? নন মেটাল বা হচ্ছে তোমার অধাতুর ক্ষেত্রে। তো ধাতুর ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ধাতু তার যোজ্যতা কিভাবে প্রকাশ করব বা কিভাবে জানবো? তার সাথে যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত হবে, বুঝছো? একটা ধাতুর সাথে যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেইটাই হচ্ছে ওই ধাতুর যোজ্যতা, ঠিক আছে? আর একটা অধাতুর ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন পরমাণু তার সাথে যুক্ত হয়, তারপর যৌগ গঠন করে, ওই তত সংখ্যকই হচ্ছে ওর যোজ্যতা অধাতুর ক্ষেত্রে। দেখো ক্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়ে যৌগ গঠন করলো? একটা হাইড্রোজেন। তার মানে ক্লোরিনের তোমার ভ্যালেন্সি বা যোজ্যতা কত? 1। সালফারের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়ে যৌগ গঠন করে? 2টা। তার মানে সালফারের যোজ্যতা হচ্ছে 2। ফসফরাসের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়ে এখানে তোমার যৌগ গঠন করলো বলো? ফসফরাসের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হচ্ছে। ফসফরাসের ভ্যালেন্সি বা হচ্ছে তোমার যোজ্যতা কত? 3। এভাবে মনে রাখতে পারো, বুঝছো? আচ্ছা, তোমাদের বইয়ে এই টপিকটা একটু এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, মানে যোজ্যতাকে হাইড্রোজেনের কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে বা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হবে, এভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, বুঝছো? আচ্ছা, এখন দেখো এখানে যেটা বলতেছিলাম যে সুপ্ত যোজনী কি, সক্রিয় যোজনী কি, সর্বোচ্চ যোজনী কি। শোনো, কিছু কিছু মৌল আমাদের আছে যাদের এই যে যোজ্যতা সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে, বুঝছো? মানে তাদের 2 বা 3টা তোমার যোজ্যতা দেখা যায়, ঠিক আছে? যেমন আয়রনের কথা চিন্তা করো। আয়রনের ভ্যালেন্সি হচ্ছে 2টা, ঠিক আছে? আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম যে বিভিন্ন মৌলের ক্ষেত্রে এরকম 2 বা 3টা যোজ্যতা পাওয়া যায়। যেমন আয়রনের কথা উদাহরণ দিয়েছিলাম, এফি এর হচ্ছে তোমার 2টা যোজ্যতা, মনে রাখবা, ঠিক আছে? এফি এর হচ্ছে 2টা যোজ্যতা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। মানে এফি কে আমরা 2 রকম ভাবে পাইতে পারি, একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে Fe3+, ঠিক আছে? Fe2+, Fe3+। Fe2+ এর উদাহরণ হচ্ছে FeCl2। দেখো আয়রন হচ্ছে কি 2টা ক্লোরিনকে নিয়ে যৌগ গঠন করছে। আয়রন বা হচ্ছে লোহা যেহেতু একটা ধাতু, তো এটা হচ্ছে ওর যোজ্যতা আমরা কি বলবো? 2+, ওর যোজ্যতা হচ্ছে 2। এটা মনে রাখবা, যোজ্যতার সাথে প্লাস মাইনাস কিছু থাকে না। চার্জের সময় বলবো 2+, ওর চার্জ কত? পজিটিভ এবং 2, ঠিক আছে? +2। আর ওর যোজ্যতা কত? 2, ঠিক আছে? আবার দেখো Fe3+ এর উদাহরণ হচ্ছে FeCl3। দেখো ও 3টা ক্লোরিন নিছে, তার মানে ওর যোজ্যতা 3, ঠিক আছে? তো দেখো আমি যে কোনো একটা মৌলের কথা, যে কোনো একটা যৌগের কথা চিন্তা করি, ঠিক আছে? FeCl2। এইখানে ওর যোজ্যতা কত বলো? এখানে এফি এর যোজ্যতা কত বা যোজনী কত? 2 না? এখানে এফি এর যোজ্যতা কত? 2 না? দেখো এইটা হচ্ছে কি, এই মৌলের মধ্যে যে এই মৌলটা নিয়ে আমরা কাজ করতেছি সেটার মধ্যে যোজ্যতা কত আছে, সেটাকে আমরা বলবো সক্রিয় যোজ্যতা বা সক্রিয় যোজনী। বলো ওর সক্রিয় যোজনী কত? 2। ও সক্রিয় যোজনী 2। আর দেখো সর্বোচ্চ যোজনী আর কত হতে পারে বলো তো? 3। এই যে দেখো এফি এর সর্বোচ্চ যোজনী কত হতে পারে? 3। তাইলে বলো এখানে সুপ্ত আছে কয়টা, মানে লুকায় লুকায় কোন যোজনীটা লুকায় আছে বলো? ওর সর্বোচ্চ থাকতে পারে 3, কিন্তু আছে 2, তার মানে একটা লুকায় আছে না? ওই একটা লুকানো বা ওই সুপ্ত, ঠিক আছে? ওই এটাকে আমরা বলবো ল্যাটেন্ট ভ্যালেন্সি বলবো ইংলিশে, আর বাংলা বলবো সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি? কয়টা? এটা হচ্ছে শর্টকাট, যে লুকায় আছে আমরা এটা চিন্তা করতেছি, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়াল ভাষা না। তো এখানে দেখো সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী সুপ্ত যোজনী সমান কি? ওর সর্বোচ্চ যোজনী যত হবে, ঠিক আছে? সর্বোচ্চ যোজনী যত আছে সেটা থেকে আমরা বিয়োগ দেবো সক্রিয় যোজনী, বুঝছো? সর্বোচ্চ যোজনী থেকে আমরা বিয়োগ দেবো কি? সক্রিয় যোজনী, ঠিক আছে? তাহলে পাবো কি? কয়টা লুকায়িত আছে, মানে কয়টা ও এখানে অংশগ্রহণ করে না এই যোজনী, ঠিক আছে? দেখো ওর মধ্যে সর্বোচ্চ আয়রনের ক্ষেত্রে এই মৌলের জন্য সর্বোচ্চ যোজনী আয়রনের আমরা জানি 3, কিন্তু এই মৌলের মধ্যে আছে 2, তার মানে সুপ্ত যোজনী হচ্ছে তোমার 3 - 2 = 1। ও সুপ্ত যোজনী কত? 1, ঠিক আছে? আবার দেখো FeCl3, এই যৌগের মধ্যে আমরা দেখি সুপ্ত যোজনী কত। শোনো এখানে বলো ওর সর্বোচ্চ যোজনী কত? 3, ঠিক আছে? ওর এইটার মধ্যে এই মৌলে সক্রিয় সক্রিয় বলতে কি এই মৌলের মধ্যে কত আছে? এই মৌলের মধ্যে যোজনী আছে কত? 3। তার মানে এই 3 থেকে 3 বাদ দিলে 0, মানে ওর সর্বোচ্চ যত যত যোজনী থাকতে পারে ততই আছে, কোনোটা বাদ যায় নাই, ঠিক আছে? এই জন্য আমরা এইভাবে ওর সুপ্ত যোজনী পাইছি 0।
আচ্ছা, এটা হচ্ছে তোমার এই সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, ওই কনসেপ্টটা, ঠিক আছে? এটা মনে রাখো। আয়রন না, খালি আরো কিছু মৌলের মধ্যে এরকম দেখা যায় 2-3 রকমের, ঠিক আছে? যেমন তোমার ওই যে পড়ছিল না অবস্থান্তর ধাতু, এই কেমিস্ট্রিতে, এই কেমিস্ট্রি যে চ্যাপ্টার 4 ছিল তোমাদের পর্যায় সারণী, সেখানে পড়ছিল যে গ্রুপ 3 থেকে 12 কে বলা হয় তোমার অবস্থান্তর মৌল। এদের মধ্যে সবাই অবস্থান্তর মৌল না, বাট যারা অবস্থান্তর মৌল আছে তাদের দেখা যায় এরকম 2-3 রকমের যোজ্যতা দেখা যায়, বুঝছো, বা যোজনী দেখা যায়। তো ওদের ক্ষেত্রে তোমার সুপ্ত যোজনী বা হচ্ছে সর্বোচ্চ যোজনী এগুলো প্রযোজ্য। সবার ক্ষেত্রে আর প্রযোজ্য হয় না। যেমন কিছু ধাতু আছে, অধাতু আছে, যাদের যোজনীর কোনো পার্থক্য কখনো দেখা যায় না, বুঝছো, একই রকম যোজনী থাকে। আচ্ছা, এবার দেখো তো, নেক্সট টপিক হচ্ছে যৌগমূলক। আচ্ছা, বলো তো যৌগমূলক কি? শোনো, এক কথায় বলতে গেলে গ্রুপ অফ অ্যাটম, বুঝছো, বা কয়েকটা পরমাণু মিলে যদি একটা সিঙ্গেল পরমাণুর মতো আচরণ করে, কয়েকটা পরমাণু মিলে যদি একটা সিঙ্গেল পরমাণুর মতো আচরণ করে, তাদেরকে আমরা বলতেছি যৌগমূলক, বুঝছো? তাদেরকে আমরা বলতেছি যৌগমূলক। মানে কি? কয়েকটা, এখানে এটা মনে রাখবা, কয়েকটা পরমাণু মিলে যদি একটা যৌগ গঠন করে এবং ওই যৌগটা একটা সিঙ্গেল পরমাণুর মতো আচরণ করে, মানে তার রিয়াকশন, তার হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ, তারপর তার বিভিন্ন যৌগের সাথে বন্ধন গঠন, এগুলা কিসের মতো আচরণ করে? একটা পরমাণুর মতো আচরণ করে, তাদেরকে আমরা বলতেছি কি? যৌগমূলক, ঠিক আছে? আমরা কয়েকটা যৌগমূলক দেখি, এগুলোর নামগুলো একদম মনে রাখবা, ঠিক আছে? CO3 2 মাইনাস, ঠিক আছে, এটার নাম হচ্ছে কার্বনেট। CO3 2 মাইনাস, এটার নাম কি? কার্বনেট, ঠিক আছে? তারপর HCO3 মাইনাস, HCO3 মাইনাস, এটার নাম হচ্ছে বাইকার্বনেট, এটার নাম হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে? বাংলায় লেখা আছে তোমাদের বইয়ে, ওটা মুখস্থ করতে পারো, ইংলিশটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। এসও SO4 2 মাইনাস, এটা হচ্ছে কি? সালফেট, এটা হচ্ছে কি? সালফেট। এগুলো একদম মুখস্থ থাকতে হবে, এগুলো একদম মাস্ট মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এগুলো মুখস্থ না থাকলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। কারণ 11-12 এই কনসেপ্ট থেকে সবকিছুতে কাজে লাগবে এই কনসেপ্টটা। আর এই চার্জ বলো, ভ্যালেন্সি বলো, এগুলা, চার্জ বলো, যোজ্যতা বলো, এগুলো না জানলে সমস্যা হবে, ঠিক আছে? দেখো SO3 2 মাইনাস, ওকে আমরা বলতেছি সালফাইট, সালফাইট, ঠিক আছে? তারপর দেখো PO4 3 মাইনাস, ওকে বলতেছি আমরা ফসফেট, ফসফেট, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো তোমার PO3 3 মাইনাস, ওকে আমরা বলতেছি ফসফাইট, ফসফাইট, ঠিক আছে? ফসফাইট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরো কতগুলো আছে, যেমন হচ্ছে তোমার সালফেট, কার্বনেট, ফসফেট। আচ্ছা হ্যাঁ, এই যে নাইট্রেট, NO3 মাইনাস, NO3 মাইনাস, ওকে আমরা বলতেছি নাইট্রেট, ওকে আমরা বলতেছি নাইট্রেট, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার NO2 মাইনাস, ওকে আমরা বলতেছি নাইট্রাইট, নাইট্রাইট, ঠিক আছে? এগুলো সবার কিন্তু মুখস্থ থাকা লাগবে, আমি ইম্পর্টেন্ট গুলো লিখে দিচ্ছি, সব না লিখলে চলবে। আচ্ছা, আরেকটা নেগেটিভ আছে হচ্ছে OH মাইনাস, এটা একদম মাস্ট। ওর নাম হচ্ছে কি? হাইড্রোক্সাইড, ওর নাম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা হচ্ছে দুইটা পজিটিভ মনে রাখতে হবে, মানে এগুলো দেখো সব ঋণাত্মক আধান, নেগেটিভ চার্জ। আর দুইটা থাকবে হচ্ছে তোমার, একটা হচ্ছে PH4 প্লাস, PH4 প্লাস, ওর নাম হচ্ছে ফসফোনিয়াম, ওর নাম কি? ফসফোনিয়াম, ফসফোনিয়াম। আর এটা মনে রাখতে হবে হচ্ছে NH4 প্লাস। আচ্ছা, লাস্ট হচ্ছে যেটা লিখতেছিলাম NH4 প্লাস, ওর নাম কি? অ্যামোনিয়াম, ওর নাম হচ্ছে অ্যামোনিয়াম, ঠিক আছে? এগুলো একদম মুখস্থ করবা, এগুলো কিন্তু সবগুলাই নামগুলো ইম্পর্টেন্ট। দেখো এখন এখান থেকে আরেকটা জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা কি বলো? কার্বনেট আয়ন, এটা হচ্ছে কি? একটা আয়ন, তাই না? এটা হচ্ছে একটা আয়ন, কার্বনেট আয়ন। এটা কি ধনাত্মক আয়ন না ঋণাত্মক আয়ন? ঋণাত্মক আয়ন। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যানায়ন। এটা এক ধরনের অ্যানায়ন। তো বলো, ওর চার্জ কত? ওর চার্জ হচ্ছে -2, চার্জ বা আধান। ওর আধান কত? দেখো 2 মাইনাস আছে না, তার মানে ওর চার্জ বা আধান হচ্ছে -2। আর ওর যোজনী কত বলো তো, বা যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে? এই CO3 মাইনাস, এটা কি ক্যাটায়ন না অ্যানায়ন? এটা হচ্ছে অ্যানায়ন। ওর চার্জ কত? চার্জ হচ্ছে -1, ঠিক আছে? এখানে একটা মাইনাস আছে। আর দেখো ওর যোজ্যতা বা যোজনী কত? 1। সালফেট, সালফেটের জন্য বলতো ওর এখানে চার্জ কত? চার্জ হচ্ছে -2। যোজ্যতা বা যোজনী কত? যোজ্যতা বা যোজনী হচ্ছে 2, ঠিক আছে? আমরা জানি যোজ্যতা বা যোজনীতে কোনো প্লাস মাইনাস দেওয়া যায় না, ঠিক আছে? ওটা ডিরেক্টলি একটা নাম্বার থাকে, একটা সংখ্যা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটাও অ্যানায়ন। এগুলো দেখো, এই যে OH মাইনাস পর্যন্ত সবাই অ্যানায়ন, সবাই অ্যানায়ন।
আর PH4+ আর NH4+, এই দুটো হচ্ছে ক্যাটায়ন। এখানে PH4+, ওর চার্জ কত? ওর চার্জ হচ্ছে +1। NH4+, ওর চার্জ কত? ওর চার্জ হচ্ছে +1। তারপর হচ্ছে তোমার ওরা দুজনে কি হবে? ক্যাটায়ন হবে, ঠিক আছে? ওরা দুজনে ক্যাটায়ন হবে। আর ওদের যোজনিক বা যোজ্যতা কত? 1, ঠিক আছে? কারণ চার্জের সাথে প্লাস মাইনাসটা বাদ দিলে আমরা এখানে যোজনী বা যোজ্যতা একই জিনিস বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এগুলো একদম মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন ধরো যৌগমূলক দিয়ে কোন একটা সংকেত আমি তৈরি করবো, বুঝছো? যেমন আমি লিখতে যাচ্ছি ম্যাগনেসিয়াম ফসফেট, এটা সংকেতটা, এটার এই যে একটা যৌগর নাম বললাম, কি বলছি? ম্যাগনেসিয়াম ফসফেট। এখানে তো দুইটা আছে, অংশ আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কি ধাতু, আর ফসফেটটা হচ্ছে অধাতু। এই দুইটা মিলে তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম ফসফেট, ঠিক আছে? এটার সংকেত আমরা কিভাবে লিখবো? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত আমরা কিভাবে লিখবো? একটু দাঁড়া, কল আসছে, কলটা একটু ধরে নিই। আচ্ছা সরি, একটু কাজে গেছিলাম তো, ক্যামেরা আবার পজ করে দিয়ে গেছিলাম। দেখো, যেটা বলতেছিলাম যে ধরো আমি একটা সংকেত লিখবো, সেটা কি? ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেট সংকেতটা কিভাবে লিখবো? এখানে দুইটার কথা বললাম, একটা হচ্ছে ধাতু ম্যাগনেসিয়াম, ফসফেট হচ্ছে অধাতু। ওরা দুজন মিলে তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট তৈরি করছে। তো এটা কিভাবে লিখবো? দেখো, ফার্স্ট হচ্ছে যেটা ম্যাগনেসিয়ামের সংকেত কি? Mg। ফসফেটের সংকেত কি? যদি এই লিস্টটা একটু আগে যেটা দিলাম ওটা কিন্তু মুখস্থ থাকবে, বইয়ে একটা লিস্ট আছে তোমাদের, ওইটা তো আরো ভালো করে মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ফসফেট দেখতে কিরকম হয়? PO4। ফসফেটের সংকেত কিরকম? PO4। এখন দেখো কি করবা, ম্যাগনেসিয়াম বলো তো, ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2 না? ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। এখানে আমরা লিখি কি 2+ হিসেবে। ফসফেটের চার্জ কত? 3-, ঠিক আছে? ফসফেটের চার্জ 3-। এখন এটা যেটা করতে হবে, এইখানে যেটা সংখ্যাটা আছে এটাকে ওর নিচে দিতে হবে, এই সংখ্যাটা ওর নিচে দিতে হবে। কিরকম? দেখো, আগে এই সংখ্যাটা ওর নিচে দিই। 3+টা আছে না, এখানে কত ছিল? 3। সংখ্যা দিবা, কোনো চার্জ না, ঠিক আছে? এখানে ম্যাগনেসিয়ামের সাথে আসবে 3, আর এখানে এই যে 2+ ছিল না, এই চার্জটা দিব না, আমরা হচ্ছে 2 দিব কি এই পুরাটার সাথে। এই ওর যেমন চার্জটা এই পুরাটার সাথে, পুরাটাই তো একটাই ম্যাগনেসিয়াম, তো আমার ব্র্যাকেট দেওয়া লাগেনি। কিন্তু এখানে যেহেতু পুরাটার সাথে দিব, এখানে একটা 2 দিতে হবে, বুঝছো? এখানে একটা 2 দিতে হবে। দেখো, আরেকটা এক্সাম্পল আমরা দেই, চেষ্টা করি। যে ধরো আমি সংকেত লিখবো কার? অ্যালুমিনিয়াম সালফেটের। কার সংকেত লিখবো? অ্যালুমিনিয়াম সালফেট। কিরকম দেখতে হবে? ফার্স্টে অ্যালুমিনিয়ামটা লিখে দেই, ঠিক আছে? এবার হচ্ছে সালফেটটা লিখে দিই। দেখো, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত তোমরা জানো, বা যোজ্যতা কত? 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, আর চার্জ হচ্ছে 3+, বা +3। এখানে এরকম লিখি, চার্জ হচ্ছে 3+। আচ্ছা, মানে চার্জ হচ্ছে +3, আর সালফারের চার্জ কত? -2। এখানে 2- লিখি আমরা। এখন কাজ কি? এটারটা এটার নিচে আনবো, ওরটা ওর নিচে আনবো, ঠিক আছে? তো এই 3টাকে আমরা নিয়ে আসবো এখানে নিচে, আর 2টাকে নিয়ে আসবো এখানে নিচে। অ্যালুমিনিয়াম নিচে আসবে 2, সালফারের নিচে আসবে কত? 3। এখন দেখো, সালফেট তো পুরাটার নিচে আসতেছে, তো পুরাটার নিচে আসা মানে পুরা সালফেটটাকে আমরা 3 লিখে দিব। এটা কি? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, ঠিক আছে? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এখন ধরো তুমি লিখবা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি লিখবা? অ্যামোনিয়াম ক্লোরাইড। বলো, অ্যামোনিয়ামের সংকেত কি? NH4। ওর চার্জ কত? +1, তো আমরা লিখি NH4+। আর ক্লোরিনের সংকেত কি? Cl। আর ওর চার্জ কত বলো? চার্জ হচ্ছে মাইনাস, বা -1। তো দেখো, এখন কাজ কি? এই জায়গায় আছে 1, এই 1টা ক্লোরিনের নিচে 1 লিখতে হয়, ঠিক আছে? এই +1টা ক্লোরিন নিচে লিখবো 1, ঠিক আছে? আর ওরও ছিল -1, তো এই 1টাও লিখতে হবে এখানে। কিন্তু দেখো, 1 থাকলে আর লেখার প্রয়োজন হয় না, ঠিক আছে? 1 লেখা যে কথা, না লেখা একই কথা। তো আমরা এই ব্র্যাকেটও দিব না, 1ও লিখবো না, ঠিক আছে? তো ওকে সিম্পলি দেখতে কিরকম হবে? ওকে সিম্পলি NH4Cl এটা লিখে দিলেই হবে, ঠিক আছে? ওর নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবা। এবার আসো, আণবিক সংকেত কি আর গাঠনিক সংকেত কি, ঠিক আছে? আণবিক সংকেত হচ্ছে আমি কোন একটা যৌগকে কয়টা পরমাণু আছে সেটার মাধ্যমে প্রকাশ করতেছি, বুঝছো? এটা হচ্ছে সিম্পলি বলতে গেলে আণবিক আণবিক সংকেত, ঠিক আছে? আণবিক সংকেত কি? একটা যৌগ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা কার্বন আছে, কয়টা অক্সিজেন আছে, সেটা আমরা প্রকাশ করি কি? কার্বন ডাইঅক্সাইড। মানে এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন আছে, দুইটা অক্সিজেন আছে, এই জন্য আমরা লিখি কার্বন ডাইঅক্সাইড। এটা কি? ওর আণবিক সংকেত। মানে আমি ওকে দেখতে কিরকম, ওর গঠনটা কিরকম, তারপর কার্বনে কোন দিকে অক্সিজেন আছে, কোন দিকে তোমার আরেকটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন, যেহেতু এগুলো আমি কিছুই প্রকাশ করিনি, আমি খালি জানাইতেছি এই যে যৌগটা এটা কি কার কার মাধ্যমে তৈরি। একটা কার্বনের মাধ্যমে তৈরি, দুইটা অক্সিজেনের মাধ্যমে তৈরি। এটাকে আমি বলতেছি তোমার আণবিক সংকেত, ঠিক আছে? অণুর সংকেত। আর দেখো, গাঠনিক সংকেত কি? আমরা গঠন সহ দেখাবো। যেমন কার্বন ডাইঅক্সাইড যদি দেখো, গঠন তোমরা হয়তো এখনই সব শিখবা না, কিছু কয়েকটা শিখবা। দেখো, কার্বন ডাইঅক্সাইড দেখতে এরকম হয়, মানে কার্বন ডাইঅক্সাইড গঠনটা এরকম, ঠিক আছে? ওর দুই পাশে দুইটা কার্বন থাকে, একটা হচ্ছে এখানে ডাবল বন্ড থাকে, এখানে একটা ডাবল বন্ড থাকে, বুঝছো? দ্বিবন্ধন দ্বিবন্ধন। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কি সংকেত? এটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত। আরেকটা উদাহরণ দিই আমরা, মিথেন। মিথেনের আণবিক সংকেত কি? CH4।
মিথেন মিথেনের আণবিক সংকেত কি CH4, ঠিক আছে। কিন্তু ওর গঠনটা কিছুটা অন্যরকম হয়, ঠিক আছে। তোমাদের বইয়ে যদি চারদিকে 4 রকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, অ্যাকচুয়াল আসলে এরকম না, ঠিক আছে। অ্যাকচুয়াল এরকম না, বাট তোমাদের বইয়ে যেটা আছে ওটা দিতেছি আমি। অ্যাকচুয়ালি হচ্ছে ওরা অন্য একটা শেপে থাকে, ঠিক আছে। ওদের মধ্যকার কোণ থাকে 109°। তো দেখো, কার্বন ডাইঅক্সাইড গাঠনিক সংকেত তোমাদের আসলে তোমরা এটা দিতে পারো, সমস্যা নেই, বই যেহেতু এরকম দেওয়া আছে। তো CH4 বা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত কি এটা, দেখো একটা কার্বন, চারদিকে 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা গাঠনিক সংকেত, এটা কি আণবিক সংকেত। এরকম আরো কয়েকটি উদাহরণ দেখি আমরা। দেখো, ইথিন, ইথিনের সংকেত কি বলতো, C2H4 না, এটা কি আণবিক সংকেত। এখন যদি আমি গঠন সহ দেখাতে চাই, গঠন সহ, তাহলে কিরকম দেখতে হয়, দেখো ফার্স্ট হচ্ছে CH একটা থাকবে, হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, CH ডাবল বন্ড CHH, ঠিক আছে, এরকম। এটা কিসের সংকেত, এটাও ইথিনের সংকেত। এটা ইথিনের সংকেত, বাট এটা আণবিক সংকেত। এটা ইথিনের সংকেত, কিন্তু এটা গাঠনিক সংকেত, বুঝছো। ইথেন না কিন্তু। দেখো, এগুলা জৈব যৌগ দেওয়া পাবো অনেক কিছু, ঠিক আছে। এই টপিকটা আমাদের গেল। এবার আসা হচ্ছে বন্ধন গঠনের কারণ। আচ্ছা, এই বন্ধন গঠনের কারণ, বন্ধন গঠন, এগুলো তোমরা ক্লাস 7 এর বইও পাও, যে হচ্ছে সবগুলা মৌল চায় তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক। তো কেন 8টা ইলেকট্রন থাকুক, কারণ হচ্ছে আমরা জানি সবগুলা মৌল চায় তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, বুঝছো। তারা নিষ্ক্রিয় হবে, তারা হচ্ছে সক্রিয় থাকবে না, তারা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো বা নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে তাদের মতো হবে। তো নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস তোমাদের বইয়ে দেওয়া আছে। খেয়াল করলে দেখবা ওদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে সবসময়, বুঝছো। যেটাই ধরো ধরো, চিন্তা করি আমরা নিয়নের কথা। তো নিয়নে কি প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, ও 10 নম্বর মৌল। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তার মানে সর্বোচ্চ 8টা থাকে। তারপর দেখো নিয়নের পরে আর্গন, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, আবার তৃতীয় শক্তি স্তরে থাকে 8টা, ও হচ্ছে 18 নম্বর মৌল। দেখো এখানেও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কত পেলাম, 8টা। এবার নিয়নের পরে আসা আর্গনের কথা। আর্গনে কি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় শক্তি ইলেকট্রন থাকে 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে তোমার কত, 18টা, চতুর্থ শক্তি স্তরে আবার ইলেকট্রন থাকে 8টা, বুঝতে পারছো। এরকম ভাবে আগাইতেছে, মানে সব, মানে দেখা যায় যে সর্বশেষ শক্তি স্তর যেটা, ওদের 8টা ইলেকট্রন থাকে। অন্যান্য মৌলগুলো এটাই চায় যে আমার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক, এভাবে ওরা বন্ধন গঠন করে। এটাকে আমরা অষ্টকীর নিয়মও বলি, ঠিক আছে। যে ওরা চায় সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকুক। আবার তোমাদের দুইয়ের একটা নিয়ম দেওয়া আছে, ডুয়েট, ইংলিশে বলে ডুয়েট বা বাংলায় বলে দুইয়ের নিয়ম। দুইয়ের নিয়ম কি, দেখো হিলিয়ামের কি সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, নাই, ওর 2টা আছে। তো এটাও বলা যায় যে প্রত্যেকটা ইলেকট্রন চায় তারা জোড়া জোড়া থাকুক, ঠিক আছে, বা 2টা থাকুক। এটাকে আমরা বলতেছি দুইয়ের নিয়ম। আচ্ছা, তো বন্ধন গঠনের মেইন কারণ কি, বন্ধন গঠনের মেইন কারণ হচ্ছে তারা চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, বা নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে, মানে ওর যেরকম ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে 8টা, বা ওই টাইপের একটা ইলেকট্রনিক বিন্যাস হোক, ঠিক আছে। তো এই জন্য ওরা হয় যার ইলেকট্রন একটা বেশি আছে 8টা থেকে, সে একটা ইলেকট্রন দিয়ে দিবে, বা হচ্ছে যার ইলেকট্রন কম আছে সে একটা নিবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে তারা বন্ধন গঠন করবে। এখন আসো আমরা হচ্ছে বন্ধন গঠন কিভাবে হইতেছে, বন্ধন গঠনের কারণ সবই পড়বো, বাট আলাদা আলাদা ভাবে। কিরকম, আগে হচ্ছে বন্ধনগুলোকে ভাগ করে নিই। দেখো, আমরা পর্যায় সারণীতে বলছিলাম যে আমরা তোমার ধাতব ধর্মের উপর ভিত্তি করে মৌল সমূহকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, ঠিক আছে। 2 ধরনের, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, ঠিক আছে। ধাতু আর অধাতু। এখন দেখো, বন্ধন তাহলে কার কার মধ্যে হইতে পারে, 2টা মৌল যদি চিন্তা করি, ধাতু আর ধাতুর সাথে বন্ধন হতে পারে, ধাতু আর অধাতুর সাথে বন্ধন হতে পারে, অধাতু আর অধাতুর সাথে নিজেদের মধ্যে বন্ধন হতে পারে, ঠিক আছে। তো শুনুন, ধাতু আর অধাতু এই 2টা মিলে যে বন্ধন হয় তাকে আমরা বলবো হচ্ছে আয়নিক বন্ধন, ঠিক আছে। তাকে আমরা বলবো আয়নিক বন্ধন, ধাতু আর অধাতু 2টা মিলে, ঠিক আছে, আয়নিক বন্ধন। আবার দেখো ধাতু, এবার দেখো অধাতু আর অধাতুর মধ্যে একটা বন্ধন হতে পারে না, অধাতু আর অধাতুর মধ্যে বন্ধন হতে পারে, এটাকে আমরা বলবো সমযোজী বন্ধন। কি বলবো, সমযোজী বন্ধন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লাস্টে হতে পারে কি, ধাতু আর ধাতুর মধ্যে বন্ধন হতে পারে, ঠিক আছে। ধাতু আর ধাতুর মধ্যে বন্ধন হতে পারে। তো এটাকে আমরা বলবো তোমার ধাতব বন্ধন, ঠিক আছে। ধাতু আর ধাতুর বন্ধন হচ্ছে ধাতব বন্ধন। তো দেখো আমরা এখন একটু এগুলা চিন্তা করি বা একটু চেষ্টা করি বুঝার যে বন্ধন গঠনের কারণ কি। তো বন্ধন গঠনের মেইন কারণ হচ্ছে অষ্টক পরিপূর্ণ করা, বুঝছো। ওর সর্বশেষ শক্তি স্তরটা ওই নিষ্ক্রিয় গ্যাস যেগুলা নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে ওগুলার মতো হওয়া, ঠিক আছে, এটাই ওরা চায়। তো এটার জন্য মেইনলি বন্ধন গুলো ওরা গঠন করে। তো আয়নিক বন্ধন কি, এটা একটু মনে রেখো। আয়নিক বন্ধনকে তোমার ইলেকট্রোস্ট্যাটিক বন্ধনও বলা হয়, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা হয় তোমার,
ধাতু, আচ্ছা ধাতু আর অধাতু, ধাতুর বৈশিষ্ট্যটা বলা হয় নাই। ধাতু হচ্ছে যারা তোমার হচ্ছে খুব সহজ ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ঠিক আছে? একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন যারা খুব সহজে ছেড়ে দিতে পারে, ঠিক আছে? ওদের সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে? একটা বা দুইটা বা তিনটা। সো ওরা ইজিলি চাইলে ছেড়ে দিতে পারে ওগুলা। অধাতু কি? ওদের সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা বা ছয়টা বা সাতটা বা অনেক সময় চারটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? ওরা এতগুলো ইলেকট্রন চাইলে ছাড়তে পারে না। সো ওরা কি করে? অন্যদের থেকে নেয়, বুঝছো? যেমন দেখো সোডিয়াম, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে আটটা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন। দেখো সোডিয়াম প্রথম শক্তি স্তরে আছে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আছে একটা, তৃতীয় শক্তি স্তরে আছে একটা। দেখো ও চায়, আমরা বললাম যে সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। তো নিষ্ক্রিয় গ্যাসকে ওর সোডিয়ামের আগে হচ্ছে নিয়ন। তো নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন থাকে। তো ও যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ওকে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে না? ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? আটটা। তো ও এটা ছেড়ে দিবে খুব ইজিলি, ঠিক আছে? ও একটুখানি মানে সুযোগ পাইলে এটা ছেড়ে দিবে। আবার দেখো ক্লোরিনের কথা চিন্তা করো। ক্লোরিনের কত, ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস কত? 2 আর 7, ঠিক আছে? ওর প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে থাকে আটটা, তৃতীয় শক্তি স্তরে থাকে সাতটা। দেখো ক্লোরিনের পরে যে আছে, ক্লোরিনের পরে আছে আর্গন। আর্গন হচ্ছে 18 নম্বর মৌল। ওর আছে 17টা ইলেকট্রন, আর্গন আছে 18টা ইলেকট্রন। সো ও চাইলেই একটা ইলেকট্রন নিয়ে আর্গনের মতো হয়ে যাবে। ও সুযোগ পাইলে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কার মতো হয়ে যাবে? আর্গনের মতো হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো তুমি ভাবতে পারো যে ও তো চাইলে 7টা ইলেকট্রন ছেড়ে দিবে, 7টা ইলেকট্রন ছেড়ে নিয়নের মতো হইতে পারে। 7টা ইলেকট্রন ছেড়ে দিলে দেখো 2 8, 7টা ইলেকট্রন চলে গেল, থাকতেছে কি 2 8, এটা কি নিয়নের মতো হয়ে গেল না? কিন্তু দেখো একটা ইলেকট্রন নেওয়া যত সহজ, ওর জন্য 7টা ইলেকট্রন ছাড়া তার চেয়ে কয়েক গুণ মানে অনেক অনেক বেশি কঠিন, ঠিক আছে? সো ও কি করবে? 7টা ইলেকট্রন ছাড়বে না, ও কি করবে? একটা ইলেকট্রন নিবে। এখন দেখো এই যে সোডিয়াম, সোডিয়াম চাইতেছিল কি একটা ইলেকট্রন ছাড়তে, আর ও চাইতেছে একটা ইলেকট্রন নিতে। ওরা যখন কাছাকাছি আসবে তখন কি করবে? ও একটা ইলেকট্রন ছেড়ে দিবে, আর ও একটা ইলেকট্রন নিবে। কারণ আমরা সবাই জানি যে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সবাই পজিটিভ চার্জ হয়, ইলেকট্রন ছাড়লে সবাই পজিটিভ চার্জ হয়। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে? Na+। ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন নিবে, নিয়ে হবে Cl-, ঠিক আছে? ক্লোরিন মাইনাস হয়ে যাবে, মাইনাস চার্জ। এখন দেখো একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, আমরা সবাই জানি যে চার্জের ধর্ম তারা পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে বা নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। আর মানে একই রকম চার্জ বিকর্ষণ করে, আর বিপরীত চার্জ আকর্ষণ করে। মানে কি? পজিটিভ আর পজিটিভ নিজেদের বিকর্ষণ করবে, নেগেটিভ আর নেগেটিভ নিজেদেরকে বিকর্ষণ করবে। পজিটিভ আর নেগেটিভ তারা একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এই যে Na+ আর ক্লোরিন মাইনাস, একটা পজিটিভ একটা নেগেটিভ, তারা দুজন দুজনকে আকর্ষণ করবে, ফলে তৈরি হবে NaCl, বুঝছো? তাদের মধ্যে বন্ধন গঠন হবে এবং তৈরি হবে NaCl। আচ্ছা, এটা হচ্ছে আমার আণবিক বন্ধন। যেখানে একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিবে, অধাতুটা ওই ইলেকট্রনটা নিবে। ধাতুটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য কি হবে? পজিটিভ চার্জ হয়ে যাবে। আর অধাতুটা ইলেকট্রন নেওয়ার জন্য হয়ে যাবে কি? নেগেটিভ চার্জ। আর পজিটিভ আর নেগেটিভ চার্জ আমরা জানি একটা এটাকে আকর্ষণ করে। সো যে বন্ধনটা তৈরি হবে তাকে আমরা বলতেছি, এই যে আকর্ষণের ফলে একটা বন্ধন তৈরি হলো না, ওইটা হচ্ছে আণবিক বন্ধন, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, এটা বুঝবা। আচ্ছা, এখন দেখো এটা কি দেখলাম? একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে বন্ধন, একজন ইলেকট্রন দিবে, একজন ইলেকট্রন নিবে, খুব সহজ জিনিস, ঠিক আছে? এখন এই সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন যেটা, সেটা হচ্ছে তোমার দুইটা অধাতু। আচ্ছা দেখো তো, আমি যেটা বললাম অধাতুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে পাঁচটা, ছয়টা বা সাতটা বা চারটা এরকম, ঠিক আছে? তো ওরা চাইলেও ইলেকট্রন ছাড়তে পারে না, ওদের কাজই হচ্ছে ইলেকট্রন নেওয়া। ওরা চাই ইলেকট্রন নিতে, ইলেকট্রন নিয়ে ওরা নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। কিন্তু দুইটা অধাতু ধরো পাশাপাশি আছে, দুইটাই তো চাই ইলেকট্রন নিতে, কে কার থেকে নিবে? একটা ঝামেলা গেল না? তো একটা হাইড্রোজেন অ্যাটম, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু। ও আছে এখানে, ঠিক আছে? ও আছে এখানে, এখানে ধরো আরেকটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? আরেকটা হাইড্রোজেন আছে, ও আছে, ও আছে হচ্ছে এখানে। তো ও চাইতেছে একটা ইলেকট্রন নিতে, নিয়ে কার মতো হবে? নিয়ন হিলিয়ামের মতো হবে। ও একটা ইলেকট্রন নিয়ে হিলিয়ামের মতো হবে। এখন কি করবে বলো? ও ওকে ইলেকট্রন দিবে আর ও ইলেকট্রন নিবে, নাকি ও ইলেকট্রন দিবে ও ইলেকট্রন নিবে? কোনটা? কেউ তো ইলেকট্রন ছাড়তে চায় না, কেউ তো ছাড়বে না, সবাই চায় নিতে। সো ওরা কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, বুঝছো? ইলেকট্রন শেয়ার করবে। তো ইলেকট্রন কিভাবে শেয়ার করবে? আচ্ছা ধরো এই জিনিসটা তোমাকে একটু এক্সাম্পল দিই। সেটা কি? ধরো আমার কাছে ফিজিক্স বই আছে, কিন্তু আমার কাছে কেমিস্ট্রি বই নেই। আমার এক বন্ধুর কাছে হচ্ছে কেমিস্ট্রি বই আছে, ওর কাছে ফিজিক্স বই নাই। তো আমরা কি করলাম? আমার কাছে একটা শর্টেজ আছে, সেটা কি? আমার কাছে ফিজিক্স ছিল, কেমিস্ট্রি শর্ট, ওর কাছে আবার কেমিস্ট্রি আছে। আমি চাইবো ওর থেকে কেমিস্ট্রিটা নিতে, নিয়ে একটু পড়তে। আর ওর কাছে কেমিস্ট্রি আছে, ফিজিক্স শর্ট, ও চাইবে আমার ফিজিক্সটা নিতে। আর আমরা কি করবো বলো? আমারটা ও নিবে নাকি ওরটা আমি নিবো? মানে ও আমারটা নিতে চাইলে আমি বলবো কেন দিব তোরা, আমার তো নিজের পড়া আছে। ও ওরটা আবার আমি চাইতে গেলে একই কথা বলবে যে আমারটা তোকে কেন দিবো, আমার তো পড়া আছে, আমি এখন না পড়ে কি তোকে দিয়ে দেবো নাকি? কিন্তু দেখো একটা কাজ করতে পারি আমরা, কি শেয়ার করতে পারি। যে আমি যখন ফিজিক্স পড়তেছি, তুই তখন কেমিস্ট্রি পড়, তারপর আমার যখন ফিজিক্স পড়া শেষ হবে আমি তো থেকে কেমিস্ট্রি বইটা নিবো, তোকে আমার ফিজিক্স বইটা দিব। এইভাবে কি শেয়ার করলে কি আমার ফিজিক্সও পড়া হচ্ছে, কেমিস্ট্রি পড়া হচ্ছে, ওরও ফিজিক্সও পড়া হচ্ছে, কেমিস্ট্রি পড়া হচ্ছে। এই শেয়ারিংটা ওরকমই। তো ও ওইখানে দুইটা হাইড্রোজেন বলবে, চল এক কাজ করি, আমরা নিজেদের ইলেকট্রনটা মাঝখানে শেয়ার করি, ঠিক আছে? কিরকম? দেখো ওর একটা ইলেকট্রন ছিল না, এই যে এখানে একটা হাইড্রোজেন রাখছিলাম, যে
ওর এখানে একটা ইলেকট্রন আছে, ওর একটা ইলেকট্রন আছে। তো ওরা কি করবে, কাছাকাছি এসে ইলেকট্রন শেয়ার করবে। কিরকম দেখো, ও এই যে আরেকটা যেটা ছিল, এটা তো ওর ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন ছিল আরেকটা। আমার চিত্রগুলো আসলে আঁকা অনেক, চিত্রগুলা অনেক অসুন্দর হয়, একটু বুঝে নেবো, হ্যাঁ। বৃত্তগুলো আঁকলে পরে দেখি যখন বোর্ড ক্লিন করতে যাই নিজের চিত্র নিজে চিনি না। দেখো এই ইলেকট্রনটা কি, ওর ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন ছিল না, এই যে দুইটা ইলেকট্রন। দেখো ওর একটা ইলেকট্রন, ওর একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন মাঝখানে শেয়ার করছে। মাঝখানে শেয়ার করে বলতেছে যে শোন, আমি চিন্তা করবো যে এই দুইটাই আমার ইলেকট্রন, তুই চিন্তা করবি যে দুইটাই তোর ইলেকট্রন, বুঝছো? মানে ওর চিন্তা করে যে এই দুইটা ওর ইলেকট্রন, ও চিন্তা করে এই দুইটা ওর ইলেকট্রন, বুঝছো? তো ওর 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 মনে হচ্ছে ওর কাছে দুইটা ইলেকট্রন আছে, ওর কাছে মনে হচ্ছে ওর দুইটা ইলেকট্রন আছে। ও দেখতেছে আমি হিলিয়ামের মতো হয়ে গেছি, ও দেখতেছে আমি হিলিয়ামের মতো হয়ে গেছি। তো এই যে শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে সেটাকে বলি আমরা সমযোজী বন্ধন, ঠিক আছে? শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা হচ্ছে সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এরকম আর উদাহরণ কি হতে পারে দেখো তো? দেখো এরকম ধরো আরো দুইটা মৌল আঁকলাম, হ্যাঁ। আচ্ছা অক্সিজেন, আচ্ছা ধরো এটা অক্সিজেন আঁকলাম আমরা, 1 2 3 4 5 6 এরকম ভাবে আছে, বুঝছো? দেখো অক্সিজেন ওর ওই তোমার কার মতো হইতে হবে, নিউনের মতো হইতে হবে। ওর ইলেকট্রন আছে 2, আর 1 2 3 4 5, ধরো 5 6। দেখো ওর ইলেকট্রন আছে কয়টা, 8টা। ওর কয়টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগবে। ধরো কাছাকাছি কোনো হাইড্রোজেন, হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেন আছে ইলেকট্রন একটা, ওরও একটা ইলেকট্রন লাগবে, ওর লাগবে 2টা ইলেকট্রন, হাইড্রোজেনের লাগবে একটা ইলেকট্রন। তো হাইড্রোজেন আর ও ইলেকট্রন শেয়ার করবে, দুইটা অধাতু না, ইলেকট্রন শেয়ার করবে। কিরকম দেখো, এখানে একটা হাইড্রোজেন আসলো, হাইড্রোজেন কি করলো, ওর একটা ইলেকট্রন যে আছে এটাও শেয়ার করলো, আর অক্সিজেন ওর নিজের ইলেকট্রনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো। দেখছো অক্সিজেনের ইলেকট্রন এখন মনে হচ্ছে 9টা হয়ে গেছে। তো আরেকটা হাইড্রোজেন এরকম আসবে, দেখো আরেকটা হাইড্রোজেন এরকম আসলো, আসার পর, আরে অনেক বাজে হইতেছে চিত্রগুলা, একটু বুঝে নিও, ঠিক আছে? দেখো এই যে এটা হচ্ছে ছিল অক্সিজেন ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, এটা অক্সিজেন ইলেকট্রন, এটা হাইড্রোজেন ইলেকট্রন। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে একটা লাল কালি দিয়ে দেখাই আর একটা কালো কালি দিয়ে দেখাই, হ্যাঁ। দেখো আমরা যেটা করতেছি, অক্সিজেন ইলেকট্রন কালো কালি দিয়ে দেখাইতেছি, হাইড্রোজেনটা লাল কালি দিয়ে দেখাইতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো এখন দেখো অক্সিজেন ইলেকট্রন কয়টা, অক্সিজেন ইলেকট্রন কয়টা গুণত। দেখো অক্সিজেন দেখতেছে আমাকে 7টা ইলেকট্রন আছে, কারণ ওই যে দুইটা হাইড্রোজেন থেকে দুইটা ভাগাভাগি করতেছে, তো দুইটা ইলেকট্রন ওর নিজের ইলেকট্রন মনে করতেছে। হাইড্রোজেনেরও দেখো ওর দুইটা ইলেকট্রন আছে, ওর দুইটা ইলেকট্রন আছে। অক্সিজেন হয়ে গেছে নিয়নের মতো, হাইড্রোজেন গুলো হয়ে গেছে হিলিয়ামের মতো, মানে ইলেকট্রন শেয়ার করছে ওরা। সো এই যে অধাতু আর অধাতু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যেই বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন, ঠিক আছে? এগুলো মনে রাখবা, প্র্যাকটিস করবা, বইয়ে কয়েকটা ফিগার হয়তো বা আছে। এখন দেখো আমরা এই বন্ধনগুলোর আবার আলোচনা করব, গলনাঙ্ক, স্থূলনাঙ্ক, দ্রাব্যতা, কেলাস গঠন। তারপর আমরা যাবো আবার ধাতব বন্ধনে, ঠিক আছে? ধাতব বন্ধন হইলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আচ্ছা এখন দেখো ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়, না তার আগে হচ্ছে আমরা যে বন্ধন সমূহের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো নিয়ে একটু চিন্তা করি। দেখো গলনাঙ্ক আর স্থূলনাঙ্ক মনে রাখবা, যে আয়নিক বন্ধন যেগুলো আছে, আয়নিক বন্ধনগুলো খুব দৃঢ় হয়, ঠিক আছে? দৃঢ় হয়। সমযোজী বন্ধন তুলনামূলক কম দৃঢ় হয়, ঠিক আছে? সমযোজী বন্ধন কিছু দৃঢ় হয় আবার কিছু নাও হতে পারে, বাট আয়নিক বন্ধন বেশিরভাগই দৃঢ় হয়, ঠিক আছে? অনেক শক্তপোক্ত একটা বন্ধন তৈরি হয়। তো আয়নিক বন্ধন এর যৌগ যেগুলো আছে তাদের গলনাঙ্ক বা তাদেরকে গলাইতে চাইলে অনেক তাপ দেওয়া লাগে, তাদেরকে ফুটাতে চাইলে বা তরল অবস্থা থেকে কঠিন বায়বীয় অবস্থা নিতে, মানে ফুটানোর জন্য বা স্ফুটন করার জন্য অনেক তাপমাত্রার প্রয়োজন। সো আয়নিক বন্ধনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই বেশি। আর সমযোজী বন্ধনের ওদের বন্ধনটা যেহেতু একটু দুর্বল থাকে মাঝে মাঝে, তো সেই ক্ষেত্রে গলনাঙ্কটা আর স্ফুটনাঙ্কটা একটু কম, ঠিক আছে? তোমার এই যে আয়নিক যৌগের হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। দ্রাব্যতা, শোনো আয়নিক যৌগ তুমি, আমরা চিন্তা করবো পোলার দ্রাব্যতার, পোলার দ্রাবকের কথা, বুঝছো? পোলার দ্রাবকে, পোলার দ্রাবক হচ্ছে যারা, মানে যেই যৌগগুলা বা যে দ্রাবকগুলা পজিটিভ আর নেগেটিভ, মানে তোমার দুইটা মৌল থাকে। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই এটা। দেখো পানির কথা চিন্তা করো, ঠিক আছে? পানি, পানি দেখতে কিরকম হয়, H2O, ঠিক আছে? H2O এরকম, হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন, এটা হচ্ছে পানির গাঠনিক সংকেত, ঠিক আছে? মাঝখানে 104 ডিগ্রির মতো একটা কোণ তৈরি হয়। তো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে দেখো এরা দুইটা ইলেকট্রন শেয়ার করছে, ঠিক আছে? এখানে এই যে এরকম ওই জিগটাকে যে এটা দেখালাম না, অক্সিজেন আর হাইড্রোজেন কিরকম ভাবে শেয়ার করে, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, ওরা কি শেয়ার করা যে ইলেকট্রন, বুঝছো? এটা আমরা এবার দাগ দিয়ে দেখাই। তো দেখো অক্সিজেনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে এই ইলেকট্রন গুলার টান বেশি, এই ইলেকট্রন গুলোর প্রতি ওর টান বেশি। সো ইলেকট্রন গুলো একটু এদিকে চেপে আসে, এদিকে চেপে আসে, বুঝছো?
ধরো দুইটা ইলেকট্রন এইদিকে চেপে আসছে, এই ইলেকট্রন গুলো মাঝখানে থাকার কথা এইদিকে চেপে আসছে, বুঝছো? তার মানে আমরা বলতে পারি হাইড্রোজেন হচ্ছে মোটামুটি ভাবে বলতে গেলে ইলেকট্রন দানই করে দিছে, অক্সিজেন সেটা গ্রহণ করে নিছে, বাট পুরাপুরি দান করে নাই, ঠিক আছে? সো আমরা বলবো ও হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ হয়েছে, বুঝছো? মানে পুরাপুরি নেগেটিভ চার্জ হয়নি, 2- লিখতাম না, বা 2 ডেল- লিখতেছে কেন, পুরাপুরি নেগেটিভ হয়নি, মোটামুটি নেগেটিভ হয়েছে। আর ওরা কি হবে, ডেল প্লাস বা এইচ প্লাস হওয়ার কথা, তাই না, একটা ইলেকট্রন দিলে, বাট ওরা তো পুরাপুরি দেয় না, এই জন্য পার্শিয়ালি বা আংশিক ভাবে হয়েছে, বুঝছো? এই রকমের যে দ্রাবক গুলোর মধ্যে তোমার পরমাণুতে এইরকম পার্শিয়াল ধনাত্মক ঋণাত্মক দেখা যায়, তারা হচ্ছে পোলার দ্রাবক, ঠিক আছে? সো পোলার দ্রাবকে আয়নিক যৌগ তোমার খুব ভালোভাবে দ্রবীভূত হয়, বুঝছো? কিন্তু সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ সবসময় দ্রবীভূত হয় না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। যেমন চিন্তা করো, গ্লুকোজ কিন্তু সমযোজী যৌগ, কিন্তু ও কিন্তু আবার পানিতে দ্রবীভূত হয়। তারপর চিনি চিনি কিন্তু সমযোজী যৌগ, দ্রবীভূত হয়, বাট অনেকগুলোই হয় না, যেমন তেল বলো, ফ্যাট বলো, এরা কিন্তু দ্রবীভূত হয় না, ঠিক আছে? আবার দেখো, আয়নিক যৌগ কিন্তু প্রায় সবাই হয়, NaCl, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এরা প্রায় সবাই হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে কেলাস গঠন। কেলাস গঠন শোনো, এটা মনে রাখবা যে আমরা যেগুলো পড়তেছি সব ভালো ভালো জিনিসগুলো নিচ্ছে আয়নিক যৌগ, যেমন গলনাঙ্ক সরণাঙ্ক আয়নিক যৌগের বেশি, দ্রাব্যতা আয়নিক যৌগের বেশি। কেলাস গঠন এটাও আয়নিক যৌগই করে, আয়নিক যৌগই বেশি কেলাস আকৃতিতে পাওয়া যায়, বুঝছো? যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, আমরা যে লবণ খাওয়ার লবণটা দেখি ওটা ক্রিস্টাল হিসেবে থাকে না, সো সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল হয়। তারপরে এরকম আরো অনেক যৌগের হচ্ছে ক্রিস্টাল থাকে, ঠিক আছে? তো কপার সালফেটের ক্রিস্টাল পাওয়া যায়। তো এরকম আর কি। এখন কিছু কিছু সমযোজী যৌগ আবার কেলাস গঠন করে, যেমন যেমন হচ্ছে চিনি। চিনি কি সমযোজী যৌগ না? চিনি চিনি হচ্ছে সমযোজী যৌগ, বুঝছো? চিনির সংকেত জানো? এটা হচ্ছে সম্ভবত C12H22O11, ঠিক আছে? এটা হচ্ছে চিনির সংকেত C22H12 না, C12H22O11, এরকম একটা সংকেত, ঠিক আছে? C12H22O11, এটা হচ্ছে তোমার চিনির সংকেত। এই চিনিটা কি হয়, কেলাস আকারে থাকে না? চিনি দেখছো না, এই যেরকম গুড়া গুড়া, তো চিনিটা হচ্ছে তোমার কেলাস আকারে থাকে। তো চিনি সমযোজী বন্ধন হয়েও কেলাস গঠন করে। তো বেশিরভাগ কি, প্রায় সব আয়নিক যৌগই কেলাস গঠন করে। আর সমযোজী বন্ধনের মধ্যে কিছু কিছু কেলাস গঠন করে, বাট সবাই করে না, ঠিক আছে? কিছু কিছু করে। এটা হচ্ছে তাদের মধ্যে এখন আসো ধাতব বন্ধন কি, ধাতব বন্ধন নিয়ে আলোচনা করি। ধরো তোমরা ধাতু দেখো না, এই যে কপারের তার দেখছো, কপারটা কি একটা ধাতু? বা আয়রন বা লোহা দেখছো না, অনেকগুলো একসাথে জড়ো জড়ো আছে, অনেক টাইট ভাবে আছে, ঠিক আছে? অনেক একটা শক্ত বন্ধন তৈরি করছে। সো এই এই যে একটা লোহার টুকরা নিলা, এই লোহার টুকরার প্রত্যেকটা পরমাণু একটা একটা অনেক জোরে আকর্ষণের মধ্যে আটকে রাখছে না, যার জন্য ওকে আমি চাইলে আলাদা করতে পারতেছি না। তো এই যে বন্ধনটা গঠন হয়েছে, এই বন্ধনটা কেন গঠন হলো? এখানে তো কোনো ধাতুর সাথে অধাতু নাই যে আণবিক বন্ধন হবে, বা এখানে তো কোনো অধাতু নাই। সো সমযোজী বন্ধন হওয়ার কোনো চান্সই নাই, সব ধাতু। তো ধাতু আর ধাতু এরকম বন্ধন হওয়ার মানে হইলো কেন, কিভাবে বন্ধনটা হয়? দেখো, ধরো আমরা একটা পিস নিব, কিসের পিস? যে কোনো একটা পরমাণুর পিস। ধরো এটা হচ্ছে একটা পরমাণুর পিস, একটা অংশ আমরা কেটে নিছি, মানে একটা অংশ আমরা জুম করে দেখতেছি কি হইতেছে, ঠিক আছে? তো আমরা যেটা জানি যে হচ্ছে তোমার ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে, তাই না? সর্বশেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকে। সো ও চাইলেই ওগুলাকে খুব সহজে ত্যাগ করে ফেলতে পারে বা দান করে দিতে পারে। সো ধরো এখানে একটা ধাতু আছে, সেটা কি, তার যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে? ও কি করবে বলো? ও একটা করে ইলেকট্রন ছেড়ে দিবে না ওর মধ্যে? দেখো এই জায়গায় অনেকগুলা এরকম ধাতু আছে, বুঝছো? অনেকগুলো আছে এরকম, একটা ধাতুর একটা টুকরা অনেক এরকম ইয়াতে ভরা, ঠিক আছে? এরকম অনেকগুলা পরমাণু আছে। আমি জাস্ট অল্প একটু জুম করছি, মানে অল্প একটু জায়গায় জুম করছি। এত বড় জায়গায় কিন্তু এত কম পরিমাণ পরমাণু থাকে না, একদম বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অনেক কিছু, অনেকগুলো থাকে, ঠিক আছে? মানে চিন্তা করার মধ্যে নাই আমাদের। দেখো, সো ওর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ধরলাম ওর সর্বশেষ শক্তি স্তরে একটা আছে, ওর একটা আছে, ওর একটা আছে। সো দেখো, ধরো ওর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন, ওর যে প্রোটন, এই প্রোটন ওকে টানতেছে, এই প্রোটন ওকে টানতেছে, এই প্রোটন ওকে মানে দেখো, ওদের সবার মাঝখানে কি আছে, প্রোটন আছে না? সবার মাঝখানে প্রোটন আছে না, বলো? সবার মাঝখানে প্রোটন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে, সবারই, ঠিক আছে? এটা চিন্তা করো, সবার মাঝখানে প্রোটন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? তো যে কোনো একটা ইলেকট্রন কথা চিন্তা করো, এই ইলেকট্রনটা, দেখো, এই নিউক্লিয়াসের প্রতি বা এই প্রোটনের প্রতি এমনি টান অনেক কম। কারণ আমরা জানি যে হচ্ছে তোমার মেটাল বা হচ্ছে ধাতুগুলো অনেক বড় হয়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটার সাথে ওর টানটা বা আকর্ষণটা একটু কম হয়, ঠিক আছে? তো দেখো, এই একটা ইলেকট্রনকে সবগুলা প্রোটন টানতেছে, এই প্রোটন টানে, এই প্রোটন টানে, এই প্রোটন টানে, এটা টানে, এটা টানে, ও নিজেও টানে, ঠিক আছে? তো আবার দেখো, ওর কিন্তু এটা ছেড়ে দেওয়ার শক্তি, মানে ছেড়ে দেওয়ার জন্য বেশি শক্তি একটা লাগে না, বেশি একটা শক্তি লাগে না, ঠিক আছে? তো ও কি করে, এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওই যে স্টেবল হয় বা নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়, ওইটা এখানে চলে আসলো।
এরকম ভাবে সবাই নিজের ইলেকট্রনটা ছেড়ে দিবে। আচ্ছা, ও একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ও কি পজিটিভ চার্জ হয়ে যাবে না? পজিটিভ চার্জ হয়ে যাবে। এরকম সবাই কি করবে, নিজের সর্বশেষ ইলেকট্রনটা ছেড়ে দিবে, দিয়ে কি হবে, পজিটিভ চার্জ হয়ে যাবে, বুঝছো? এই ইলেকট্রনটাও ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সবাই এরকম পজিটিভ হয়ে যাবে, সবাই এরকম পজিটিভ হয়ে যাবে, বুঝছো? সবাই পজিটিভ চার্জ হয়ে যাবে। এগুলো আঁকি নেই, বাট ওদেরও তো একটা ইলেকট্রন ছিল সর্বশেষ শক্তিতে, একটা বা দুইটা বা তিনটা থাকতে পারে। সো ওরা কি করে, এগুলো এই ইলেকট্রন গুলো ছেড়ে দেয়, ছেড়ে কি এই যে মাঝখানে চলে আসে, বুঝছো? সো এরকম একটা ছোট টুকরার মধ্যে বিলিয়ন 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 হচ্ছে তোমার ইয়া থাকে, পরমাণু থাকে। সো অনেকগুলো ইলেকট্রন এভাবে বের হয়ে আসে না, অনেকগুলো পজিটিভ চার্জ থাকে না। এখন দেখো আমরা জানি কি পজিটিভ আর নেগেটিভ একটা এটাকে আকর্ষণ করে। এই দেখো এখানে একটা ইলেকট্রন, আর এইগুলো সব পজিটিভ চার্জ। এই ইলেকট্রন কি সবগুলো পজিটিভ চার্জকে নিজের দিকে টানবে, দেখো এই ইলেকট্রনটা সবাইকে নিজের দিকে টানবে, তাই না? সবগুলা পজিটিভ চার্জ সবাইকে সবাইকে টানতেছে। এই ইলেকট্রনটা কি সবাইকে টানতেছে না? ইলেকট্রনটা সবগুলা ইলেকট্রন, সবগুলা প্রোটন, সবগুলা পজিটিভ চার্জ যেগুলো আছে, পরমাণু বা সবগুলা ক্যাটায়নকে টানতেছে। এইটাও সবগুলা পজিটিভ চার্জকে টানতেছে। এরকম যেই ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন থাকে, ঠিক বুঝছো? অনেক ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো আবার সবাইকে টানে, বুঝছো? সবার ইলেকট্রন আর ওই যে এখন পরমাণু গুলোর মধ্যে একটা আকর্ষণ হয়। সো দেখো সবাই সবাইকে টানতেছে, সবগুলো ইলেকট্রন সবগুলা প্রোটনকে টানতেছে বা সবগুলা এই পজিটিভ চার্জকে টানতেছে। আবার হচ্ছে তোমার সবগুলা পজিটিভ চার্জও সবগুলো ইলেকট্রনকে টানতেছে। সো ওদের মধ্যে একটা টাইট ভাবে একটা বন্ধন গঠন হয়, বুঝছো? সেটাকে আমরা বলতেছি মেটালিক বন্ধন বা ধাতব বন্ধন। সো দেখো আমরা জানি ধাতব বন্ধন গুলা তাপ আর বিদ্যুৎ পরিবহন করে। কেন করে ওটা একটু দেখি। ধরো এটার মধ্যে তো অনেক ইলেকট্রন আছে, তাই না? ধরো আমি যদি একটা ব্যাটারিতে এটাকে একটা লাইন দিয়ে একটা কানেকশন দিই, ঠিক আছে? একটা ব্যাটারিতে এখানে কানেকশন দিলাম, বলো ব্যাটারি নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রন বের হয়ে এদিক দিয়ে আসে, ঠিক আছে? ওর মধ্যে অনেক ইলেকট্রন আছে, ঠিক আছে? এই তারের মধ্যে অনেক ইলেকট্রন আছে, ঠিক আছে? সো নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রন এখান থেকে আরো ইলেকট্রন বাইরে দিকে ধাক্কা মারতে, সো এই ইলেকট্রন গুলো কি করবে, ভিতরে ঢুকবে। আর এইখান থেকে কয়েকটা ইলেকট্রন এমনি বাইরে বের হবে, বুঝছো? এখান থেকে ইলেকট্রন এইটার ভিতরে ঢুকবে, আর এখানে যেহেতু অনেক ফ্রি ইলেকট্রন, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এটাকে ইলেকট্রনের সমুদ্রও বলা যায়, ঠিক আছে? এই ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন। সো এই ইলেকট্রন গুলা এখান থেকে বের হয়, এই তারের মধ্যে আসবে, আর এই তার থেকে ইলেকট্রন এটার মধ্যে ঢুকবে, বুঝছো? যে করে এখানে ঢুকবে, এই করে আবার এখান থেকে বের হবে। সো এইভাবে একটা কারেন্ট প্রবাহিত হইতে থাকবে, ঠিক আছে? এই জন্য ধাতব বন্ধন বা ধাতব পদার্থ গুলা আমার বেশিরভাগই হচ্ছে ইলেকট্রন পরিবহন করে, বা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবহন করে। এবার দেখো ওরা আবার এটা শুনছে যে তাপ পরিবহন করে। তাপ পরিবহন করে কেন? বলো, তাপ বলতে কি, আমরা একটা বস্তুর মধ্যে তাপ দিলে কি হয়, মানে তাপটা পরিবহন কখনো হয়, বলো? আমরা একটা বস্তুর মধ্যে তাপ দিলে কি হয়, এই ইলেকট্রন গুলো অনেক জোরে ছোড়াছুড়ি শুরু করে, বা ভিতরে যে অনুপরমাণু গুলো আছে অনেক জোরে ছোড়াছুড়ি শুরু করে, ঠিক আছে? সো এটা মনে রাখবা যে ওর এই ইলেকট্রন প্রবাহ যেরকম হয় ওর মধ্যে, বা ইলেকট্রিসিটি বা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যেরকম হয়, একইভাবে ওর মধ্যে তাপ দিলে তাপটা পরিবহন হয়। কিরকম, ধর আমি যদি এখানে তাপ দিই, এই তাপটা পুরাতে ইয়াটাতে ছড়ায় যায় না? লোহার এক পাশে তাপ তাপ দিল, লোহার তাপটা পুরা লোহা জুড়ে ছড়ায় যায়। তো এটাকে বলি আমরা তাপ পরিবহন। এটার কারণ কি? এটার কারণ এই যে ফ্রি ইলেকট্রন গুলো, বুঝছো? এই মুক্ত ইলেকট্রন, এগুলো ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রন গুলোর জন্য এই জিনিসটা হয়, বুঝছো? সো এটা হচ্ছে এই চ্যাপ্টারের পুরো বেসিক। এখন এমসিকিউ প্রশ্নগুলা এই চ্যাপ্টারটা আমি এখানে প্র্যাকটিস করলাম না, এটা হচ্ছে নোট আকারে। এমসিকিউ তে কি কি ধরনের প্রশ্ন আছে ওই নোট গুলো আমি দিয়ে দেবো, বুঝছো? নোট আকারে দিয়ে দেবো, কারণ এতগুলো এই চ্যাপ্টারও তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা আবার এমসিকিউ রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? এখান থেকে আমি যেই যেই কথা বলছি প্রত্যেকটা কথা থেকে এমসিকিউ বানানো সম্ভব। সো এটা খুব টাফ, মানে এতগুলো যদি এমসিকিউ বানাই, আমি এমসিকিউ বানাই যদি তোমাদেরকে দেখাই, তাহলে একটা সমস্যা পড়বে। আর সেটা কি, আমার এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর তোমার এসএসসির আছে কয়েকদিন, কয়েক মাস। সো এই টাইমে যদি এত লম্বা লম্বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও দেখতে হয় ছোট একটা চ্যাপ্টারের জন্য, সো ওই টাইমটা তোমার হবে না। তো আমি কি করবো, এই চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে চেষ্টা করবো একটা হ্যান্ড নোট, মানে চেষ্টা করবো এটা একদম গ্যাটিতে বলতে পারতেছি না, একটা হ্যান্ড নোট তৈরি করে বা হচ্ছে তোমার পিডিএফ আকার তৈরি করে তোমাদের এখানে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিলাম, বুঝছো? মানে এই ভিডিওগুলোর নিচে লিঙ্কটা দিয়ে দিব। তো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবা বা মুখস্থ করে যাবা, বা এই যে তোমার কি কি শর্ট কোশ্চেন আসতে পারে দেখে যাবা। কারণ মানে বুঝতেছো এই টাইমে আসে এতগুলা, একটা চ্যাপ্টারই এত বড় হয়ে যেতেছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টার ক্লাস হইতেছে। তুমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এতগুলা টাইম লাগতেছে। আবার যদি এতগুলো এমসিকিউ প্র্যাকটিস করাই, আমি যদি একটা এমসিকিউ পরে একটা এমসিকিউ দেখাই, সেটার জন্য তোমার ব্যাখ্যা দেওয়া লাগবে, এমসিকিউটা লেখা লাগবে, অলমোস্ট 1-2 মিনিট তো লাগবেই। সেরকম 10টা এমসিকিউ দেখালে আরো 20 মিনিট, আর 30টা দেখালে 60 মিনিট, এমনি চলে বেড়ে যেতেছে, ঠিক আছে? সো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমার দেখারই আকর্ষণ হারাই যাবে। সো পরের চ্যাপ্টারে দেখা হবে। আজকে এই পর্যন্ত।